ও আমি ব্লুটুথ দেই, ব্লুটুথ না দিলে সাউন্ড কম হয়। আসসালামু আলাইকুম, আপনাদের সাথে আমি আতিকুর রহমান। আমাদের আজকের লাইভ শোতে আপনাদের সবার প্রিয় অতিথি এবং সবার জনপ্রিয় মুখ, রাজনৈতিক বিশ্লেষক। বাংলাদেশে রিসেন্টলি আপনারা সবাই বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় পাচ্ছেন আমাদের এবারের দ্বিতীয় প্রোগ্রাম শেখ ফরিদ। ফরিদ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের পূর্ণিয়ার খোঁজ, পূর্ণিয়ার ভিউ ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজে। আপনি জানেন যে রাজনীতি প্রতি মুহূর্তে হ্যাঁ, একের পর এক ঘটনা ঘটছে। বিশেষ করে আমি নজর দিব কয়েকটি ঘটনায়। আজকে আমাদের খলিলুর রহমান সাহেব হঠাৎ করে খুবই ব্যস্ত, সাংঘাতিক ব্যস্ত। এর আগে তিনি ইন্ডিয়া গিয়েছেন, তারপরে আমরা আপনার সঙ্গে শো করেছি। এখন আবারও তিনি দৌড়ঝাঁপের মধ্যে আছেন। আমরা যেটুকু শুনতে পাচ্ছি যে হঠাৎ করে ইন্টারন্যাশনাল কমিউনিটির প্রেশার লীগকে নির্বাচনে আনা, এবং সেই জায়গায় এমন একটা আলোচনা আছে যে কমনওয়েলথ সবশেষ যে ট্যুরটি করে গেছে কমনওয়েলথ মহাসচিব, তারাও প্রেশার তৈরি করেছে। তো এই আলাপে যাওয়ার আগে আমি আরেকটি দিকে আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই। আমরা আজকে হেডলাইন করেছি আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বকে ছেঁটে ফেলার এবারের চেষ্টা কতদূর যাবে। অতীতেও আওয়ামী লীগের এই টাইপের সিচুয়েশনের মুখোমুখি হয়েছে। 111-এর সময় আমরা আমাদের জেনারেশনে যেটা দেখা হয়েছে, আরো আগে 75 পরবর্তী সময় হয়েছে। বাংলাদেশের রাজনৈতিক দল বিরাজনীতিকরণের একটা চেষ্টা থাকে, সেটা বিএনপি কেও করা হয়, শুধু আওয়ামী লীগকে তা না। যারা বিরাজনীতিকরণ করতে চান তারা এই চেষ্টা করেন আওয়ামী লীগ বিএনপি দুই দলকে নিয়ে। এবার বেশ কিছু মামলা হঠাৎ করে মানে একেবারে বুলেট সনিক সুপারসনিক গতিতে চলছে, এটা বলাও মুশকিল। আপনি দেখেছেন যে টিউলিপ সিদ্দিকীর মামলাটা 4 মাস 5 মাসের মধ্যে মোটামুটি পরিণতির দিকে যাচ্ছে, এবং শেখ পরিবারের সবার মামলাই একেবারে হাই স্পিড, আন্তর্জাতিক ট্রেন বাংলাদেশে তার চেয়েও জোরে চলছে। এটা কি আওয়ামী লীগের নেতৃত্বের উপরে একটা, বা আওয়ামী লীগ সামনে তার কার্যক্রম নিষেধাজ্ঞা তুলে নেওয়া হতে পারে, এই ধরনের কোন রিলেশন আছে কিনা? আপনার বিশ্লেষণ একটু জানতে চাই, জনাব শেখ ফরিদ, রাজনৈতিক বিশ্লেষক, ব্লগার, অ্যাক্টিভিস্ট। ধন্যবাদ আপনাকে, সেই সাথে আপনার দর্শকদের অনেক অনেক শুভেচ্ছা। আপনি যেটা বললেন আমি বুঝতে পারলাম না, টিউলিপ সিদ্দিকী তো বাংলাদেশের নাগরিক কিনা, তাকে নিয়ে তারা এত কিছু করতেছে, এটা কেন? এটাই তো আমার প্রথম মাথায় ঢুকলো না। তিনি তো এই দেশের কেউ না, তিনি তো এই দেশের নাগরিকও না, তিনি আরেক দেশের নাগরিক, আরেক দেশের নেতা, আরেক দেশের অনেক কিছুই। তাকে নিয়ে কেন এত কিছু করতেছে বর্তমানে ইউনিট সরকার, এটা আমার বোধগম্য নয়, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে আপনি যেটা বললেন যেটা পরবর্তীতে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা তুলে নিবে কিনা, না, এরা আওয়ামী লীগের উপরে সর্বোচ্চ শক্তি প্রয়োগ করবে যে কোনো মূল্যে, যাতে আওয়ামী লীগকে তছনছ করে দেওয়া যায়, আওয়ামী লীগকে ধ্বংস করে দেওয়া যায়, এবং আওয়ামী লীগের কর্মীদের মনোবল ভেঙে চুরমার করে দেওয়া যায়। এটার জন্য তারা এত কিছু করতেছে। তারা জানে যে শেখ হাসিনার কিছুই হবে না, তাদের কোনো ক্ষমতা নেই শেখ হাসিনাকে ফাঁসি দেয়া। কারণ আপনি যাই বলেন না কেন, বাংলাদেশে তার 35-40% সমর্থক এই মুহূর্তে বাংলাদেশ আওয়ামী লীগের আছে। এই ঠিক কোন সময়ে 35-40%? যখন তাদের চরম দুঃসময়, এবং 5ই আগস্টের পরে প্রতিদিন একটু 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 করে আওয়ামী লীগের জনপ্রিয়তা, গ্রহণযোগ্যতা এদেশে বেড়ে গেছে এবং এখনো বাড়ছে। তাই শেখ হাসিনাকে এনে তারা ফাঁসি দিতে পারবে না, প্রশ্নই আসে না, এটা তারা খুব ভালো করে জানে। এমনকি আন্তর্জাতিক মহল এটা এই বিচার সালিশকে তারা সঠিক মনে করে না। তাদের বক্তব্যে, তাদের আলোচনায়, তাদের বিবৃতিতে আমরা সেটা স্পষ্ট হতে পেরেছি, আমরা সেটা নিশ্চিত হতে পেরেছি। এরা যত কিছুই করুক, শেখ হাসিনাকে বাংলাদেশে এনে ফাঁসি দেওয়া সম্ভব নয়। কারণ আপনি যার এত জনসমর্থন, আপনি তাকে ফাঁসি দেবেন, এত সহজ নয়। এটা পাকিস্তান না যে আপনি যাকে তাকে মেরে ফেলবেন আর তা মেনে নিবে জনগণ, কখনোই নিবে না। শেখ হাসিনা শুধুমাত্র আওয়ামী লীগের প্রধান নন, তিনি এই দেশের কয়েকবারের প্রধানমন্ত্রী এবং বঙ্গবন্ধুর কন্যা। তাকে ফাঁসি দেওয়া যদি এতই সহজ হতো, তাহলে তাকে তখন ফিরিয়ে দিত না। আমরা দেখেছি আগস্ট মাসে তাকে যে 5 তারিখে যে তাকে ভারতে পাঠিয়ে দেওয়া হয়, তিনি চলে যাননি, তাকে পাঠিয়ে দেওয়া হয়েছে। তাকে আমরা জানি 3 তারিখ 4 তারিখ 3-4 আগস্ট 2024 সালে তাকে এবং তার বোন শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহানাকে হত্যা করার পরিকল্পনা এই দেশে ছিল। এটা নতুন কিছু না, বহুবার তাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে, এমনকি 24 সালের আগস্ট মাসেও চেষ্টা করা হয়েছে। কিন্তু তারা জানে যে শেখ হাসিনাকে যদি হত্যা করা হয়, তাহলে এই দেশের যে তাদের যে এজেন্ডা, যারা এই দেশে এসে ক্ষমতা গ্রহণ করবে, যারা এই দেশে এসে বিদেশি এজেন্ডা বাস্তবায়ন করবে, যারা বিদেশি প্রভুদের গোলাম হয়ে দেশে ক্ষমতা দখল করবে, তাদের এজেন্ডা বাস্তবায়ন হবে না। কারণ শেখ হাসিনাকে কোনো কিছু করলে বাংলাদেশের সাধারণ জনগণ মেনে নিবে না, তার সমর্থকরা তো মেনে নিবেই না, তার আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকরা মেনে নেবেই না, সাধারণ জনগণ এটা মেনে নিবে না। এটা তারা জানতো বলে তাকে জীবিত যেতে দিয়েছে। কারণ তাদের উদ্দেশ্য, বারবার আমরা দেখেছি বাংলাদেশে যারা এই মুহূর্তে 5ই আগস্টের পরে ক্ষমতা দখল করেছে বা বেদখল করেছে বা ছলে বলে কৌশলে তাদের প্রভুদের ইশারায় ক্ষমতা নিতে পেরেছে, তারা কিন্তু বারবারই বলেছে তাদের টার্গেট ছিল শেখ হাসিনা। কিন্তু তাদের প্রভুরা জানে শেখ হাসিনার কিছু হলে এই দেশে আগুন জ্বলবে, সেই আগুন শুধু আগুন দাবানল হয়ে যাবে, যেটা রোধ করার ক্ষমতা তাদের থাকবে না। তাই শেখ হাসিনাকে তখন হত্যা করেনি। সুতরাং তারা এই যে এখন বিচারের নামের কথা আপনি যেটা বললেন, যেহেতু তারা তখনই পারেনি যখন আওয়ামী লীগের জনপ্রিয়তা তলানিতে, তখনই আপনি শেখ হাসিনার একটি
মানে তার শারীর আঁচল আপনি সোজা করতে পারেন নাই, সভ্য ভাষায় বললাম আর কি। সুতরাং আপনি তাকে এখন ভারত থেকে এনে আপনি তাকে ফাঁসি দেবেন, অত নালী আদেশের না, আমাদের জামালপুরের ভাষায় যদি বলি, এত সহজ না, আপনি পারবেন না। তাই তাদের কোনো সন্দেহ নাই, তাদের সকল কিছু করা হচ্ছে আওয়ামী লীগকে ধ্বংস করার জন্য এবং আওয়ামী লীগের কর্মীদের মনোবল ভাঙার জন্য। তারা আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিবে না শেষ মুহূর্ত পর্যন্ত। সর্বোচ্চ তারা 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 জানে আওয়ামী লীগ যদি নামে বেনামে ইলেকশন করে, নৌকা মার্কে ইলেকশন করলে আওয়ামী লীগের সাথে সবারই জামানত বাজেয়াপ্ত হবে, সবারই, শুধু জামাতের না, বিএনপিরও অনেক জায়গায় 100 আসনের মধ্যে 300 আসনের মধ্যে 100 জায়গায় বিএনপির জামানত বাতিল হয়ে যেতে পারে যদি নৌকা মার্কার ইলেকশন থাকে। সুতরাং তারা এই জন্য নৌকা মার্কা নিষিদ্ধ করেছে। আর এমনকি আওয়ামী লীগের লোককে যদি স্বতন্ত্র ইলেকশন করতে দেয়, আমি নিশ্চিত মিনিমাম 150 সিট আওয়ামী লীগের লোকজন স্বতন্ত্র ভাবে নিয়ে নিবে। তাই তারা আওয়ামী লীগকে যে নির্বাচন করতে দিবে কোনো মূল্যে, এটা আমি মনে করি না। জি। আমি এই প্রসঙ্গে ফরিদ ভাই একটু বলবো যে আমি আমি এই বিষয়টা আপনার সাথে ডিবেট সহমত কোনো জায়গায় গেলাম না আমার জায়গা থেকে। একটা গতকাল প্রথম আলো দেখেছেন একটা ডেভিড বার্গম্যানের একটা বিশ্লেষণ ধরে একটা জরিপের ফলাফল ছেপেছে যে বিএনপি এবং জামাতে ইসলামী কাছাকাছি। তারা সম্ভবত একজনকে 20% ভোট আর একজনকে 17% বলছে ভোটার সমর্থন করে। আওয়ামী লীগ বোধহয় 10% এর নিচে। প্রথম আলোতে আমি যে রিপোর্টটা পড়ি। হ্যাঁ, তো মানে আমি এটা বলিনি, মানে আওয়ামী লীগের জনসমর্থন 10% এর নিচে বলেছে হ্যাঁ, আওয়ামী লীগে। বলেন, এখন বলেন। জি জি, তারপর বলেন। সেই ক্ষেত্রে আপনি যেটা বলছেন এখন এই যে জরিপ টরিপ গুলা সামনে আসছে, আমি প্রসঙ্গটা একটু অন্য প্রসঙ্গে যেতে চাই। সেটা হচ্ছে ধরেন বাংলাদেশের বাস্তবতা দেখা যাচ্ছে যে এই যে যারা ক্রিয়াশীল রাজনৈতিক দল যাদের এখন রাজনীতি করতে দেওয়া হচ্ছে, তারা সবাই আমি ইলেকশন চাই, ইলেকশন হইতে হবে, ইলেকশন বা একটা ইলেকশন প্রয়োজন। সেটা বাংলাদেশের মানুষ মনে করে যে ডক্টর ইউনূস দিয়ে তো চলছে না, তাকে দিয়ে মানে চারদিকে হাউতাস আর হাউতাস। একটা ইলেকশন হলে যদি একটা পলিটিক্যাল দল আসে, সে তো ন্যূনতম তার একটা কমিটমেন্ট থাকতে পারে। এই জায়গা থেকে এই তফসিল ঘোষণা হবে, আর তফসিল ঘোষণা হতে হলে 5 তারিখ 8 তারিখ 10 তারিখ যাই হোক তফসিল ঘোষণা হবে। আমি যে জায়গাটায় ফোকাস করতে যাচ্ছি, বিএনপি নির্বাচনের অনেক হিসাব নিকাশ ডিপেন্ড করে জনাব তারেক রহমানের উপর। তাহলে আমরা ধরে নিতে পারি যে তারেক রহমান সাহেব এই সময়ের মধ্যে আসছেন, এবং এটা যদি আসে নিশ্চয়ই একটা মানুষের, তার তো ফলোয়ার আছে, তার একটা ক্রেজ আছে, সেটা আওয়ামী লীগকে আরো তাহলে আওয়ামী লীগের যে মানুষজনই একটা আছে তারা তো অলরেডি একটা তো দুর্যোগে আছে, তারা আরেকটু চাপে পড়বে না? হ্যাঁ, এটা আপনার সাথে একমত, আপনার সাথে এটা আমি একমত। যদি তারেক রহমান দেশে আসে তাহলে অবশ্যই এটা আওয়ামী লীগ চাপে পড়বে, এটা আপনার সাথে আমি দ্বিমত পোষণ করতেছি না এই মুহূর্তে। তবে 10% আওয়ামী লীগের সমর্থন যিনি এটা গবেষণা করেছেন, তার গবেষণা নিয়ে আমার সন্দেহ আছে না কেবল, বাংলাদেশের একজন সাধারণ মানুষ যে রাজনীতি বুঝে না সেও বলবে এটা একটা ফালতু গবেষণা হয়েছে। আমি তার সাথে দ্বিমত করতেছি না। যারা যিনি লিখেছেন আওয়ামী লীগের সমর্থন 10%, এটা হাস্যকর। আর মানে এটা এটা বাংলাদেশের জনগণ না। এটা আমি বুঝলাম না, এটা কিভাবে প্রথম আলোতে এই গবেষণা প্রকাশ করার পর কোনো তাদের তারকা চিহ্ন দেওয়া দরকার ছিল। তারা ওই রিপোর্টে এটাও একটা লাইন লিখেছে, আমি পড়েছি যে মানে এটাও অবিশ্বাস্য যে এখনো আওয়ামী লীগ তৃতীয় স্থানে আছে। মানে তারা এই লাইনটা লিখে বলছে যে আওয়ামী লীগ এখনো তৃতীয় স্থানে আছে, এটা অবিশ্বাস্য। মানে ও তাই? তাদেরকে সেই প্রথম আলোকে আপনার আপনার চ্যানেলের মাধ্যমে, আপনার মাধ্যমে প্রথম আলোকে জানিয়ে দিতে চাই এবং গবেষকদের যে আপনাদের গবেষণা কোথায় করেছেন আমরা জানি না, তবে আপনাদের এই গবেষণার যে একটা বাংলাদেশের মানে পুরান ঢাকার ঘোড়াও হাসবে এই গবেষণা দেখে। বাংলাদেশ আওয়ামী লীগ তৃতীয় স্থানে। আমি চ্যালেঞ্জ দিলাম, আমাকে শুধু স্বতন্ত্র ইলেকশন করতে দেন, স্বতন্ত্র। কার সাথে ইলেকশন করতে হবে, কোথায় ফেল করবে আমার সাথে? জামাতে আমির আমার সাথে ফেল করবে, আমি কুত্তা মার্কা নিয়ে ইলেকশন করবে। আমি বারবার বলেছি তো আপনার, তারা বলতেছেন যে তারা আওয়ামী লীগ তৃতীয় নম্বরে, আমাকে কারা ভোট দেবে? বিএনপি ভোট দেবে? জামাত ভোট দেবে? না, আমাকে আওয়ামী লীগের, আমাকে স্বতন্ত্র থাকলে আওয়ামী লীগের করে ভোট দেবে। আর নৌকা মার্কা ইলেকশন তো জামানতই থাকবে না কারণ। এগুলো কারা জরিপ করে আমি এগুলো বুঝি না। তারা কি মানে একটা জিনিস কি জানেন, ওই যে আমাদের জামালপুর একটা গল্প আছে, মিথ্যা গপ্প করবে করবে, মিশা কথা কষ্ট, মিশা কথা না গেলে গপ্প হইলো। এটা হলো সেরকম জরিপ, আমি জরিপ নিয়ে কথাই বলতে চাই। এটা হাস্যকর জরিপ যে আওয়ামী লীগ এখন 3 নম্বরে, দ্বিতীয় নম্বর দল কারা? ধরে নিলাম বিএনপি 1 নম্বরে, ধরে নিলাম বিএনপি 1 নম্বর, দ্বিতীয় নম্বর দলটা কারা? জামাত। পুরান ঢাকার ঘোড়ায় হাসবে এই কথা শুনে। জামাতের বাংলাদেশে এখনো নির্বাচন করলে একক 3টা থেকে 5টার উপর আসন পাবে। আমি 3টা আসন ধরেছি জামাতের, তার মধ্যে একটা আসন সাতক্ষীরা। আমাকে সাতক্ষীরার লোকজন বলেছে, আমার সাথে তার ফিজিক্যালি দেখা হয়েছে, সে আওয়ামী লীগ করে না, সে আমাকে বলেছে সাতক্ষীরা এবার আসন সুষ্ঠু ইলেকশনে ফেল করবে জামাত। এটা আমার কথা না, তার কথা। আমার সাথে দেখা হয়েছে, আমার এমন কি বলেন, আমিও কিন্তু তাকে অবিশ্বাস করেছি। তারা জামাতের সাতক্ষীরা আসন, জামাত কোথায় জামাত আসন পাবে? আমি তো এটাও বলে দিলাম, কারো বাবার ক্ষমতা নাই, কোন দেশের ক্ষমতা নাই, সেনাবাহিনীর ওয়াকারের ক্ষমতা নাই জামাতকে ক্ষমতায় প্রতিষ্ঠিত করে জোর করে। আপনি আসেন জামাতকে ক্ষমতায় জোর করে বসিয়ে দেন, দেখি 1 মাস টিকতে পারে কিনা। 1 মাস না, 10 দিন টিকতে পারে কিনা জামাত, জোর করে বসিয়ে দিতে বলেন ওয়াকার। আওয়ামী লীগের শীর্ষ নেতাকর্মীকে ছেঁটে ফেলার এবারই সুযোগ, এই সুযোগ কাজে লাগাতে পারবে কি জামাত? সেনাবাহিনী ছাড়া নিজের এলাকায় যেতে পারে। আমার অন্য জেলার কথা বাদ, আমার জামালপুর জেলায় আর বৃহত্তর ময়মনসিংহ ডিস্ট্রিক্টে জামাত ক্ষমতায় আসলেও যাইতে পারবে না।
যদি তারা সেনাবাহিনী পাহারা না যায়, আর যদি বিএনপি তাকে তালাক না দেয়। বিএনপি সাথে যদি ঘর সংসার করে তাহলে আলাদা বিষয়। সাইদি এই দেইলা রাজাকার সাইদি আমাদের জামালপুরে গিয়েছিল, তার নাকি খুব জনপ্রিয়তা, আমরা সেদিন দেখেছি কতটুকু জনপ্রিয়তা। বিএনপির মন্ত্রীকে পাশে না বসাইলে ওই দিন জুতা পেটা করে সূর্যাবাড়ি থেকে জেলা রাজারকে ওই দিন মারাও যেতে পারতো, তাকে ফাঁসি দিতে হইতো না। পিটিএফ সূর্যাবাড়ি শিমলা বাজার পাবলিক ফেটানোর পরিকল্পনা ছিল, শুধুমাত্র সেদিন সালাম তালুকদারের ভাতিজা আনোয়ার কবির তালুকদার প্রধান অতিথি ছিল, তার সম্মানের তাগিদে তাকে এই সাইদিকে কিছু বলে নাই। সাইদির বাবার ক্ষমতা ছিল এমপি হয়ে আমাদের সূর্যাবাড়ি যাইতে পারতো না, মানুষ হয়েছিল কত শুনবেন আমি বলি আপনাকে, 5,000 লোক হয় নাই, অথচ বিএনপি লোক আসলে এমনি 10,000 লোক হয়। 5,000 লোক হয় নাই সেদিন। ওই মঞ্চে আমি ছিলাম, ওই অনুষ্ঠানে আমি ছিলাম, ওই মঞ্চের আশেপাশে আমি ঘুরেছি, আমি দেখেছি, কারণ যারা দাঁড়াবে আমি তাদের পক্ষে ছিলাম। সুতরাং এগুলো বলে লাভ নাই। আমি একটু বলি যে আপনার যে প্রেডিকশন জামাত কয়টা আসন পাবে, আমি একাধিক আলোচনায় আমাদের ইন্ডিভিজুয়াল আলোচনায় আমি দর্শকদের বলেছি যে আমার হিসাবে 2 অঙ্কের ঘরে পাড়া দিতে পারে না যদি ইন্ডিভিজুয়াল ইলেকশন করে, সেটা ভিন্ন ব্যাপার। আপনার সাথে একমত, 5টার জায়গায় 9টা হবে, 10টা হবে না, আপনার সাথে একমত। তাহলে সেই ক্ষেত্রে এই চট্টগ্রামে তিনি বলছেন শাহজাহান চৌধুরী নিশ্চয়ই নজরে পড়ছে যে উনি এসপি ডিসি সব তো চলবেই ওনাদের কথায়। আজকে এসে তিনি বলছেন যে ডক্টর ইউনূস সাহেব গতকালকে বলেছেন, এটা মানে সোশ্যাল মিডিয়া একদম ভাইরাল এবং পত্রপত্রিকা মেইন স্ট্রিম সব পত্রিকা নিউজ করেছে, যে ডক্টর ইউনূস সাহেব তাকে চট্টগ্রামের গার্ডিয়ান হিসাবে নিয়োগ দিয়েছেন। এইটা কি কিছুটা বিশ্বাসযোগ্য মনে হচ্ছে? না না, জামাত তো এখন তারা নিজেরে তারা কবরে, এখন প্রশ্ন আসবে মার্কা কোরআনের বদলে, মান রাব্বুকার বদলে আসবে মার্কা কি তোমার, এই প্রশ্ন করবে বলে তারা বেহেশতের টিকিট বেছে দুজকে বাড়ায়। সুতরাং এগুলো সে বলতেই পারে আমল তমল কথা। তো তাকে চিটাং এর গার্ডিয়ান বলেছে না গার্বেজ বলেছে, সেটাও একটা ভাবনার বিষয়। তিনি এই কথা বলে কি করতে চাচ্ছেন জানেন? তাকে তো জামাত নাকি শোকজ দিবে শুনেছি, তারপর বিএনপি নেতারাও বলেছে তাকে গ্রেপ্তার করতে, এটাকে ঢেকে রাখার জন্য, মানে চোরি পে চোরি ফেরবে সিনা জড়ি। এখন সেটা ঢাকার জন্য তিনি বলতেছেন যে ইউনূস তাকে গার্ডিয়ান বলে ঘোষণা করছে, গার্ডিয়ান না গার্বেজ ঘোষণা করেছে। বাংলাদেশের জনগণ তাকে গার্বেজ মনে করবে। ওই একটা আসনের এমপি হতে পারবে বলে নিজে কি এত ক্ষমতাধর ভাবতেছে, এত ক্ষমতাধর, মানুষ হাসতেছে। অহংকার পতনের মূল। আগামীতে যাদের কি পরিণতি হবে আপনি কল্পনা করতে পারবেন না। এই দেশের মানুষ দেখতে পারবে। 71 জামাতেরা, 71-এর পরও জামাতেরা যে পরিস্থিতির মুখোমুখি হয়নি, আপনার চ্যানেলের মাধ্যমে আমি বলে গেলাম, তার চাইতে ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি হবে জামাত। সেই কাজগুলো, এই গর্তগুলো তারাই করতেছে। এই কাজগুলো কিন্তু আওয়ামী লীগ করতেছে না, বিএনপি না, তারা নিজেরাই এমন কিছু করতেছে যে কিনা বলে যে তাদের কথায় প্রশাসন চলবে, টিউনো চলবে, এসপি চলবে, ডিসি চলবে। মানে তার মানে তারা গণতন্ত্রে বিশ্বাস করেন, আমরা জানি। জামাত তো গণতন্ত্রে বিশ্বাস করেন, এটা আমরা জানি। কিন্তু সেটা যে প্রকাশ্য বলে ফেলবে এটা কিন্তু তাদের মনের কথা। কিন্তু বাংলাদেশের মানুষ ওই এসপি ডিসি জামাতের কথা শুনলে ওই এসপি ডিসি সব বঙ্গোপসাগরে ফেলে দেবে। বাংলাদেশের মানুষ, বাংলাদেশের জনগণ জামাতকে মেনে নেয় নাই। আপনি তো তাও বলেছেন যে 1 অঙ্ক মানে 2 অঙ্কে যাবে না, মানে আপনি 9টা ধরেছেন। 9টা আসনে এককভাবে জামাত পাবে না। আর বিএনপি, আমি বারবার বলেছি, বিএনপি যেদিন জামাতকে তালাক দিবে বাংলাদেশে ঘর থেকে বেরোতে পারবেন, মসজিদে নামাজ পড়তে যাইতে পারবেন, মসজিদে নামাজ পড়তে যাইতে পারবে না জামাত যদি খালি বিএনপি তাদের বাইন তালাক দেয়। আমি স্পষ্ট করে বলে দিলাম, জামাত কোন রাজনৈতিক দলই না। কারা তাকে 2য় স্থান দিতে চাচ্ছে? তারা কারা? সেই গবেষক কি প্রথম আলো, বার্গম্যান হোক আর সার্গমেকন হোক, আমরা দেশের বাসিন্দা, আমরা বাংলাদেশের মাটি, মানুষের মাটি জলের সাথে মিশে আছে, আমরা জানি বাংলাদেশে কি হচ্ছে। মতি আলু, সরি আমরা এখানে বোধহয় সেন্সর আছে, এই মতি সাবেক কমরেড মতি, প্রথম আলোর মতির কথাই তো দেশ চলে না। পয়সা দিয়ে আপনি বক্তব্য দিতে পারবেন, কিন্তু ওইটা দেশ চলবে না। মৌলবীদের মানুষ ওয়াজের জন্য 1 লক্ষ টাকা দেয়, 2 লক্ষ টাকা দেয়, 5 লক্ষ টাকা দেয়, হেলিকপ্টারতে নিয়ে যায়, নিজের বাপ মায়ের যা খাওয়ায় না তা মৌলবীদের খাওয়ায়, কিন্তু মৌলবীর কাছে কেউ মেয়ে বিয়ে দেয় না। তেমনি জামাতের বেলা যত গল্পই করেন, ওই জামাতের দৌড়, ওই তফসিরে সিরাতুল নবীর ওই ওয়াজ মাহফিল পর্যন্ত খতম। ওয়াজ মাহফিলের বাইরে জামাতের কোনো দাম নাই। জামাতের কোনো রাজনৈতিক দল না, তারা হচ্ছে একটা ব্যবসায়িক দল। তাদের সকল কর্মী, তাদের সকল নেতা কোনো না কোনো ভাবে জামাতের সাথে বেনিফিটেড, কোনো না কোনো ভাবে জামাতের সাথে হয় চাকরি করে না জামাতের ব্যবসা করে। জামাত কোনো রাজনৈতিক দল না, এটা একটা ব্যবসায়িক ক্লাব। সুতরাং এই যারাই জরিপ করেছে, আপনি বলেন জামাতকে, আমাকে বলেন, আমি বলেছি তো জামাতের আমির আমার সাথে ইলেকশন করলে পাস করবে? আওয়ামী লীগের বড় বড় নেতা বাদ, আমার সাথে ইলেকশন করলে জামাতের আমির পাস করতে পারবে? পারবে না। ইউনূসও পারবে না আমার সাথে ইলেকশন করলে। তার এলাকায় গিয়ে আমি ইলেকশন করলে ডক্টর ইউনূস ফেল করবে। আর সেই ইউনূস তাকে বানাবে নাকি নাকি গার্ডিয়ান বানাবে? শোনেন, নির্বাচন এক জিনিস, ওই যে আপনি যেটা বললেন তারেক রহমান দেশে আসলে রাজনীতি, আমিও আগে বলেছি, তারেক রহমান যদি দেশের মাটিতে আসলেই ফিরবে কিনা জানি না, ফিরতে দিবে কিনা তাও জানি না। যদি ফিরে, দেশের চিত্র পাল্টে যাবে। আমি বলেছি তো, এটা অস্বীকার করতেছি না। আমি আওয়ামী লীগের আমলে যখন আওয়ামী লীগের বলতো বিএনপি কে তারা ধ্বংস করে দিবে, আমি বলছি বিএনপি কে ধ্বংস করতে পারবেন না, এটা রাজনৈতিক দল, আপনি কিভাবে তাকে ধ্বংস করবেন?
কয় হ্যাঁ ধ্বংস করবো। আমি যে না, আওয়ামী লীগ যদি থাকে বিএনপিও থাকবে। কয় কেন? বলে আওয়ামী লীগের তো একটা দল থাকবে, আওয়ামী লীগের বিরোধী একটা দল তো থাকবে, তার মুক্তিযুদ্ধ বিরোধী একটা দল থাকবে না? সেটা জামাত পারবে না, কারণ জামাতের 71 ইতিহাস মানুষ পছন্দ করে না। বিএনপি থাকতে পারবে। তো এখন কি হচ্ছে, তারেক রহমান আসলে ওই দলগুলো তাদের ভোট পারবে, আওয়ামী লীগ চাপে পড়বে, কোনো সন্দেহ নাই। কিন্তু জামাতের ফায়দা হবে না। জামাত এই দেশে কোনোদিনই ক্ষমতায় আসতে পারবে না। আমি চ্যালেঞ্জ দিলাম, পৃথিবীর কোনো পরাশক্তি, তুরস্ক বলেন আর সাথে পাকিস্তান বলেন বা অন্য কোনো পরাশক্তি বলেন, আর আমাদের জেনারেল ওয়াকার সাহেব, জামাতকে বলেন ক্ষমতায় বসাইতে, কয়দিন থাকে ক্ষমতায় আমরা দেখতে চাই। বিএনপি তো 15 ফেব্রুয়ারি নির্বাচন করে 25-30 দিন নাকি 1.5 মাস ছিল। জামাত থাকতে পারবে না। অন্তত আমাদের ময়মনসিংহ বিভাগে জামাত সেনাবাহিনী ছাড়া রাস্তায় চলতে পারবে না। এটা আমি আপনাকে লিখে দিতে পারি। অন্য জেলার কথা বলতে পারবো না, অন্য বিভাগের কথা বলতে পারবো না, আমি আপনাকে লিখে দিতে পারি। সুতরাং তবে আপনার সাথে এটা একমত যে বিএনপি যখন তারেক রহমান যখন দেশে আসবেন, তখন আওয়ামী লীগ ব্যাক ফুটে যাবে, কোনো সন্দেহ নাই। ইলেকশন হলে একটা প্রভাব পড়বে, কিন্তু আসলে কি আসবে? তাকে আসতে দেন। এমন তো হইতে পারে যে তারেক রহমানের সাথে জামাতের সংঘর্ষ হতে পারে। এমন তো হতে পারে বঙ্গবন্ধু কন্যার উপরে যেভাবে হামলা হয়েছে, তারেক রহমানের উপর হামলা করতে পারে জামাত। হামলা করে পরে বলবে আওয়ামী লীগের দোষরা করেছে। হতে পারে তারেক রহমানকে জামাত মেরে ফেলবে আইএসের মাধ্যমে, তুরস্কের মাধ্যমে, তারপরে বলবে এটা ভারত করিয়েছে। হতে পারে নাকি? অথবা হতে পারে জামাত যেদিন তারেক রহমান মাঠে নামবেন, জামাত সব এক ফুটে চলে যাবে। দেখবেন যে আর আমার যে জাতীয় ভাবির ছেলেরা আছে, আমার যে জাতীয় ভাতিজারা আছে, ভাইয়ের ছেলেরা আছে, ভাবির ছেলেরা আছে, এতে তো 5 পয়সা দাম থাকবে না। শুধু তফসিল ঘোষণা করতে দেন, শুধু তফসিল ঘোষণা করতে দেন, দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। যারা মনে করেন, আর যে গবেষণার কথা বললেন, আমার হাসি আসতেছে, এটা আমি আজকে সারাদিন ব্যস্ত ছিলাম, এসে আপনার সাথে কথা বলতেছি। আমি ওই নিউজটা পড়ে নিয়ে পরে এই ব্যাপারে মন্তব্য। জি ধন্যবাদ। এবার আরেকটা প্রসঙ্গে যাই, সেটা হলো ফরিদ ভাই, এই গভর্নমেন্টের সময় ডক্টর ইউনূস সাহেবের যে ঢোল তবলা, তাতে করে আমরা যেটা বুঝেছি এবং নতুন প্রজন্ম বুঝেছে, শেখ হাসিনা তো ভীষণ স্বৈরাচার, উনি ফেসিস্ট ওয়ার্ল্ডের সেরা, এই যাবৎকালে বিশ্ব ইতিহাসের সবচেয়ে বড় ফেসিস্ট উনি। এইসব আজকে এসে শুনলাম 800 কত ভরি গোল্ড, হ্যাঁ এই গোল্ড নিয়ে খুব হুরস, গোল্ড তো প্রধানমন্ত্রী থাকা অবস্থায় এই গোল্ড কোথায়, এত গোল্ড উনি কেন রেখেছেন? আমরা মানে বাংলাদেশের মানুষ, একজন আমার দর্শক প্রশ্ন করলেন যে এই যে মামলার রায় লাইভ হলো, তো এই গোল্ড উদ্ধারটাও একটু লকার থেকে লাইভ দেখাতে হলো। আমি তাহলে একটা কথা বলি, চমৎকার। অনেকে আমাকে ফোন করেছিল, তাদের আমি বলেছি যে ওগুলো যদি শেখ হাসিনার হয়ে থাকে তাহলে তো ফ্যাসিস্টের সম্পদ। তারপরে কি, শেখ হাসিনা ফ্যাসিস্ট, তাদের ভাষায় শেখ হাসিনা খুনি, হত্যাকারী, তার সম্পদ গুলো মানুষকে দিয়ে দেন, ভিক্ষুকদের ডেকে ডেকে এনে দিয়ে। আচ্ছা ভিক্ষুক না, বিএনপি আর জামাতকে দিয়ে দেন, দেখি দিতে পারে কিনা। কারণ দিতে পারবে না, এগুলো রাষ্ট্রের সম্পদ। কয়দিন পরে শুনবেন যে ওই যে 25 টন যে পপি বীজ ছিল, মানে ওই যে আফিমের বীজ, আফগানিস্তান থেকে ভায়া পাকিস্তান হয়ে বাংলাদেশে এসেছিল, পাকিস্তানের জেনারেল পাঠিয়েছিল। কয়দিন পরে শুনবেন যে 25 টন বীজ শেখ হাসিনা লকারে রেখেছে। এগুলো না বললে হয়? দেখেন, এতদিন এবার এলো শোনা, এই 16 বছর 17 মাস পরে এই স্বর্ণের খনির সন্ধান পাইলো, আর কোনো সময় পাইলো না। ওগুলো দিয়ে দিতে বলেন, মানুষকে দিয়ে দিতে বলেন, কারণ ওগুলো তো শেখ হাসিনা, তারা বলতেছে দিয়ে দিতে বলেন, দেখি দিতে পারে কিনা। শেখ হাসিনা হলে তো আমরা দিতে পারবেন, কিন্তু এরা দিতে পারে। এগুলো হলো বোগাস। আরো কত নাটক সামনে আসবে, কত বক্তব্য সামনে আসবে। শেখ হাসিনা হিন্দুর দালাল, শেখ হাসিনা ভারতের দালাল, শেখ হাসিনা দেশ ভারতের কাছে বিক্রি করে দিছে, শেখ হাসিনা আমলে ইসলাম ছিল না, শেখ হাসিনার আমলে মৌলবীরা নামাজ পড়তে পারে নাই, মৌলবীরা মন্দিরে গিয়ে পূজা করছে, শেখ হাসিনার আমলে মৌলবীরা ওয়াজ করতে পারে নাই, খ্রিস্টানদের গির্জায় গিয়ে বসে থাকতো, শেখ হাসিনার আমলে তারা রোজা নামাজ করতে পারে নাই, তারা তখন সৌদি আরব গিয়ে বসে থাকতো। কত কথা। আমরা ওই যে একজন কি নাম আমকল্লা নাকি ফামকল্লা, সে তো বলছে যে 16 বছর সে ধর্ম প্রচার করতে পারে না, ইসলাম পালন করতে পারে নাই। 16 বছর আগে তারা চিন্তা করা, তারা তো চিনছে মানুষ আওয়ামী লীগের আমলে। তো এরকম মিথ্যা আরো কত অজস্র মিথ শুনেন। ডক্টর হুমায়ুন আজাদ সুন্দর একটা কথা বলেছেন, সেটা সব সময়ের জন্য প্রযোজ্য, যে শাসক যখন ক্ষমতায় যায়, যারা শাসক হয় তারা এত মিথ্যা বলে যে তখন সত্যটা ওকে বিশ্বাস করে না। অর্থাৎ তারা শেখ হাসিনা সম্পর্কে এত মিথ্যা কথা বলতেছে, পরবর্তীতে শেখ হাসিনার যে সত্যি কিছু ভুল এবং অন্যায় আছে, বিভ্রান্তি আছে, সেগুলো মানুষ আর বিশ্বাস করবে না। ক্ষমতায় থাকলে মানুষ, আবার দেখবেন এরাও যখন ক্ষমতায় থাকবে না, তখন এদের নামে হাজারো মিথ্যা প্রচারণা আসবে। অথচ তারা ক্ষমতায় থাকতে কি দেখলাম, আলী রিয়াজ একজন তরুণীকে প্রেগনেন্ট করেছে আমেরিকার ভিসার লোভে, এমনকি তাকে অ্যাবর্শন করিয়েছে। এগুলো তাদের সময় প্রচার হয়েছে। এগুলো থাকতে এখন স্বর্ণের খনি কয়দিন পরে বের, আর কত কিছু বের করবে। অথেন্টিক কোন সোর্সে এখনো প্রমাণিত না, সেজন্য এই ইস্যুটা না গেলাম। ফরিদ ভাই, আমি আরেকটা প্রসঙ্গে গিয়ে আজকে শেষ করতে চাই, আমরা দর্শকদের ধৈর্য চুক্তি ঘটাতে চাই না। আগেই আবারও জানিয়ে নিই, আপনাদের সবার প্রিয় মুখ, সবার চেনা জানা শেখ ফরিদ, রাজনৈতিক বিশ্লেষক, ব্লগার এবং অ্যাক্টিভিস্ট, তিনি আমাদের সঙ্গে যুক্ত আছেন। ফরিদ ভাই, খলিলুর রহমান সাহেব এই সরকারের খুবই আলোচিত নাম, খুবই আলোচিত। খলিলুর রহমান সাহেব ভারত গেলেন, এ নিয়ে আপনার বিশ্লেষণ দর্শকরা পেয়েছে, গত সপ্তাহে আপনি আমাদেরকে জানিয়েছেন। এবার তিনি আরো নাকি বেশি ছোটাছুটিতে আছেন, এবং কমনওয়েলথ ঘুরে যাওয়ার পরে কি ছুটাছুটির চাপটা একটু বেড়েছে কেন? চাপ তো বাড়বেই, কারণ হচ্ছে যে
তাদের যে কাজে পাঠানো হয়েছে তাদের সকল এজেন্ডা বাস্তবায়ন হয় নাই, সুতরাং এদের আর দরকার নেই। এদের এখন ঝেড়ে ফেলে দিয়ে, অর্থাৎ আমি আমার ভাষায় বলি, আমি প্রিয় দর্শক এবং যারা আমার আলোচক এবং সমালোচক তাদের বলি, আমি যা বলতেছি এর দায়ভার শুধু আমার, এটা এবার চ্যানেলের না, কারণ আমি, তিনি যেহেতু আমাকে সেন্সর দেন নাই, আমি স্বাধীন, আমি বলি এর সমস্ত দায়ভার আমার বক্তব্যে। আপনাকে একটা কথা বলি, খলিল, ডক্টর ইউনূস এবং এনজিওগ্রাম সরকার, এদের তো বিদেশিরা কামলা রেখেছে, সোজা ভাষা, জামালপুরের ভাষা, এরা কামলা। তো কামলাদের দেওয়ার কাজ হচ্ছে না, তাই এই কামলা এখন পাল্টে নতুন কামলা বসাইতে হবে। তার জন্য বিদেশিরা তাদের চাপ দিবেই, গণতন্ত্রের জন্য নয়, কিন্তু এই দেশে সেকুলারিজম প্রতিষ্ঠার জন্য না, এই দেশের স্থিতিশীলতার জন্য না। যেহেতু এই এই কি বলে এটা, এই যে যে ব্যাস, তাদের যে এই টিম, এই যে গোলাম, তাদের যে কামলার টিম, এই খলিলুর রহমান বলেন, আসিফ স্যার বলেন, তারপর সরোয়ার ফারুকি বলেন, স্বপ্ন পাওয়া তাবিজের মতো ফেসবুকে লেখা তিনি মন্ত্রী হয়ে গেছেন, ঠিক আছে। আমরা ভাবতেছি ফেসবুকে আমরা লিখে রাখবো যাতে ভবিষ্যতে হইতে পারি, যাই হোক সেটা অন্য বিষয়। এদেরকে দিয়ে সরিয়ে এখন নতুন একটা কাউকে আনবে যাতে তাদের পরবর্তী এজেন্ডা বাস্তবায়ন করা যায়। মানে এই তথাকথিত এনজিওগ্রাম সরকার, আদম ব্যাপারী সরকার যেগুলো লিখে দিয়ে গেছে, এগুলো যাতে বাস্তবায়ন করতে পারে তার জন্য একটা টিম তারা বসাবে, সেটাও নির্বাচিত হতে পারে, সকল নির্বাচিত হতে পারে। এই জন্য তারা চাপ দেওয়া হচ্ছে। খলিলুর রহমান দৌড়াচ্ছে সেফ এক্সিটের জন্য, খলিলুর রহমান দৌড়াচ্ছে তাদের নিরাপত্তার জন্য, খলিলুর রহমান দৌড়াচ্ছে কিভাবে মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তিগুলোকে প্রতিষ্ঠিত করা যায়, তিনি দৌড়াচ্ছেন, দৌড়াইতে দেন তাকে, আরো দৌড়াবে, দৌড়াইতে দৌড়াইতে তার ফেব্রার পানি শুকে যাবে, তবুও তাদের স্বপ্ন বাস্তবায়ন হবে না। বাংলাদেশের জনগণ এঁটেল মাটির মতো, যেমন তারা পলি মাটির মতো যেমন নরম, তেমনি যে কোনো সময় এঁটেল মাটির মতো শক্ত হয়ে যাবে। এই রাজা রহমান কিন্তু একবার পালিয়ে গিয়েছিল, আবার তাকে পালিয়ে যেতে হবে যদি সুযোগ পায়। সুতরাং সেই পালিয়ে যাওয়ার জন্য তার এই আয়োজন এত কিছু। আর যেটা নির্বাচনের কথা বললেন, কমনওয়েলথ বা অন্যান্য আন্তর্জাতিক সংস্থা, তাদের তো মিনিমাম চক্ষু লজ্জা আছে, তো তাই তারা এগুলো বলবে। মানে আন্তর্জাতিক সংস্থাগুলো, পরাশক্তিগুলো, তাদের মিনিমাম চক্ষু লজ্জা আছে, চীন ছাড়া সবাই গণতন্ত্রের কথা বলবে, যে ইনক্লুসিভ নির্বাচন চাই, হ্যান চাই, তেন চাই, এগুলো তারা বলবে। কিন্তু আদতে তারা চাইবে না বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক বা বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার স্থায়ী হোক, এটা কোনোদিনই চাইবে না। আমরা সেই খপ্পরে পড়ে আছি। রজার রহমান তাদের ক্রীড়নক, তাদের দাবার গুটি, তাদের যখন যেভাবে বলতেছে তিনি সেভাবে করতেছেন। আর এই সুযোগে রজার রহমান চিন্তা করতেছে, বা ওরফে খলিল রহমান নাকি ওরফে রজার রহমান আমরা জানি না, কারণ বাংলাদেশের যারা এখন ক্ষমতায় আছে তাদের পাসপোর্ট সম্পর্কে আমরা কিছু জানি না, তাদের আইডি কার্ড সম্পর্কে আমরা কিছু জানি না। অনেকে অভিযোগ করে তারা এক একজন 2-3 দেশের নাগরিক, অনেকে অভিযোগ করে তাদের ছদ্মনাম আছে, অনেকে অভিযোগ করে যে তারা এই দেশ থেকে পালিয়ে যাবেন যে কোনো মুহূর্তে তাদের কাজ বাস্তবায়ন হলে। সুতরাং এগুলো নিয়ে, আর দেখেন আপনি নামগুলো দেখেন, নামগুলো প্রত্যেকে দেখেন কিভাবে নাম বদলায়। আপনি দেখেন, আর তারা বলেছিল যে ক্ষমতা এলে এলে তারা তাদের সম্পত্তির হিসাব দেবে। আমার এক ভাতিজা আছে, জাতীয় ভাবির ছেলে আছে, সে বলেছিল, হান্নান মাসুদ নাকি ফাসুদ কি যেন নাম, সে বলেছিল তাদের বাড়িতে, গ্রামের সবচেয়ে ভাঙা বাড়িটা তার, এখন বলতেছে তার সবচেয়ে বড় বাড়িটা তার। তো এই যে আমাদের যে ন্যারেটিভ গুলো সামনে চলে আসছে, এগুলো বিভিন্ন কারণ আছে। কারণ হইলো তারা যে যাদের কামলা দিতেছে তাদের এজেন্ডা বাস্তবায়ন করে তাদের কমিশন তারা নিয়েছে, এবং ভবিষ্যতেও নিবে। গ্যাসের দাম 83% বেড়েছে, কার কথায় বেড়েছে আমরা যারা একটু সমঝদার তারা সবাই জানি, এর জন্য গবেষণা করতে হবে না, এর জন্য রকেট সায়েন্স পড়তে হবে না, ডক্টর ডিগ্রিও লাগবে না। কাদের পরামর্শ এটা বাড়িয়েছে আমরা কিন্তু জানি। 83% যে দেশে গ্যাসের দাম বাড়ায়, তারপরও সেই দেশের সরকার কিভাবে টিকে থাকে, তথাকথিত সরকার, তাও না নির্বাচিত সরকার, বাবার ক্ষমতা হইতো না 83% বাড়ানো, যেটা ইউনূস বাড়িয়েছে। একটা মানুষ প্রতিবাদ করলো না, নো বাড়ি। জামাত প্রতিবাদ করেছে, জামাত তো রাজনৈতিক দলই না, তাদের বিশাল। বিএনপি প্রতিবাদ করছে, করেনি। বামপন্থীরা করেছে কিনা আমি এখনো জানি না, বিএনপি যে করে নাই এটা আমি নিশ্চিত। 83%। তো এগুলো কার স্বার্থে করতেছে, কেন করতেছে, এটা তো আমরা বুঝতেছি। কমিশন খেতে দিতে দিন তাদের পেট, তাদের ওই যে দি ফ্রগের গল্পের মতো, দা ফ্রগের গল্পের মতো, খেতে খেতে পেট ফেটে মারা যাবে এরা সব। সেই দা ফ্রগের ওই কাউয়ের সামনে যে ফুলতে থাকে, ফুলতে ফুলতে মারা যাবে, এদের দশা হবে তাই। এরা যেভাবে দেশকে বিদেশিদের হাতে তুলে দিচ্ছে সামান্য নিজেদের স্বার্থের জন্য এবং মুক্তিযুদ্ধ বিরোধিতা করার উদ্দেশ্যে, অর্থাৎ মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি এবং লোভী মানুষগুলোকে ব্যবহার করতেছে বাংলাদেশের সার্বভৌমত্ব এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে। এই কাজটা ভালো হচ্ছে না। আপনি দেখতে পাবেন বাংলাদেশে কি কি ঘটে। নির্বাচন আদৌ হবে কিনা, আবারও বলি, নির্বাচন আদৌ হবে কিনা, হলেও আওয়ামী লীগ তো সেখানে থাকতে দিবে না। তারপর নির্বাচন হবে কিনা এটা একটা প্রশ্ন, তারেক রহমান আসবে কিনা একটা প্রশ্ন, রাজার রহমান, খলিল সাহেবেরা পালাবে কিনা সেটা একটা প্রশ্ন, ইউনূস সাহেব থাকবেন কি থাকবেন না, একটু এই প্রশ্নগুলো এখন সামনে চলে আসছে। সুতরাং আমরা তফসিল ঘোষণা করতে দেন, দেখেন কি হয়ে যায়। ফরিদ ভাই, আমরা দর্শকদের দিকে সম্মান জানিয়ে অল্প কয়েকটা কমেন্ট আছে, একটু করে নিতে চাই। সেটা হচ্ছে নুরুল ইসলাম, অবৈধ সরকার আইন ভঙ্গ করে যা খুশি তাই করতেছে। তারপরে আরেকজন লিখেছেন ডেঞ্জার ম্যান, উনি আমাদের রেগুলার দর্শক, এই আইডিটা থেকে তিনি কমেন্ট করেন, অধ্যাপক ইউনূস একটি নষ্ট, অসভ্য এবং অসহিষ্ণু প্রজন্মের জন্ম দিয়ে গেলেন, যার খেসারত জনগণকে আগামী 3-4 যুগ পর্যন্ত দিতে হবে। আমাদের অনেক দর্শকই নিয়মিত তারা কমেন্ট করেন এবং তারা তাদের মূল্যবান মানুষ যে একটু খুব খেয়াল রাখে, আমরা বুঝতে পারি মৌলবাদীদের এত সমস্যা কেন।
তারপর আছে ফরিদ ভাইয়ের আলোচনাটা অনেক ভালো লাগলো। তিনি হচ্ছেন নাজমুদ্দিন, মিস্টার নাজমুদ্দিন। হ্যাঁ, জয় বাংলা জয় বঙ্গবন্ধু লিখেছেন। আমি হিমাংশু দত্ত, সরি হিমাংশু দত্ত তিনি লিখেছেন। তারপরে মমতাজ ইসলাম লিখেছেন, ক্ষমতায় যারা থাকে তারা যে নাটকগুলো করে এই নাটক মানুষে খায় না, তারা বোঝে না। হ্যাঁ, খুব গুরুত্বপূর্ণ নিশ্চয়ই ফরিদ ভাই। আজকের এই স্বল্পতম সময়ে আমরা শেষ করতে চাই। দর্শকদের ধৈর্য সত্যি না ঘটিয়ে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনি খুব রাশ টাইমের মধ্যে আমাদেরকে এই সময়টা দিয়েছেন। ভালো থাকবেন, সুস্থ ধন্যবাদ থাকবেন। আপনাকে। নেক্সট সপ্তাহে আপনার সঙ্গে দর্শকদের দেখা হবে। অবশ্যই অবশ্যই খুব আমাদেরকে শীঘ্রই আপনার দর্শক সাথে দেখা হবে। জি জি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে। আপনার দর্শকদের অনেক অনেক শুভেচ্ছা। খুব